প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের জীবন বিজ্ঞানের 2027 সালের যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে মডেল কোশ্চেন পেপার 1, যেটি রায় মার্টিনের, আলোচনা করেছি। ফার্স্ট যে কোশ্চেন, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণু ধাবিত হয়, এটি কোন ধরনের চলনের উদাহরণ? এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে: ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক। এখানে অ্যান্সার হবে কেমোট্যাকটিক, কারণ ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে স্থানান্তরিত হবে। ম্যালিক অ্যাসিড এখানে একটা রাসায়নিক পদার্থ, তাই কেমো কথার অর্থ হলো রাসায়নিক পদার্থ, এবং ট্যাকটিক কথার অর্থ হলো যখন সামগ্রিক দেহের স্থান পরিবর্তন হয়। তাই জন্য ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণু হওয়া, এটি হলো সামগ্রিক স্থান পরিবর্তন এবং রাসায়নিক পদার্থের উপস্থিতিতে, তাই এটি অ্যান্সার হবে কেমোট্যাকটিক চলন। পরবর্তী কোশ্চেন, অ্যাড্রিনাল সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে, তা শনাক্তকরণ করতে বলেছে। হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হৃদস্পন্দনের হার বৃদ্ধি এটি অ্যাড্রিনালিন সম্পর্কিত অবশ্যই, কারণ অ্যাড্রিনালিন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে কোনো ভয় বা সংকটকালীন পরিস্থিতিতে। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটা তো টেস্টোস্টেরন সহায়তা করে, তাই জন্য এটা হবে না। এরপর হার্ট উৎপাদ বৃদ্ধি করে এবং সিস্টোলিক চাপ বৃদ্ধি করে, এগুলো হলো অ্যাড্রিনালিনের কাজ, তাই এটি হবে না। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটি হবে অ্যান্সার। 1-3 সঠিক জোটটি নির্বাচন করো। সেরিব্রাল কর্টেক্স ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক নয়। সেরিবেলাম সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুকে নিয়ন্ত্রণ করে। সমবেদী পরাসমবেদী স্নায়ুর কাজ এটা নয়। সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, দেহের ঐচ্ছিক চলন যেগুলোকে বলা হয়, বা ধরো দেহের ভারসাম্য রক্ষাকে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস চিন্তা, বুদ্ধি, স্মৃতি, মানসিক বোধকে নিয়ন্ত্রণ করে, এটাও ভুল। তার কারণ হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে শুধুমাত্র এখানে চিন্তা, বুদ্ধি, স্মৃতি এগুলোকে নিয়ন্ত্রণ করে না, এটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, এটাতে সহায়তা করে। আর মধ্য মস্তিষ্ক অক্ষিগোলকের বিচলন এবং আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্কর কাজই হলো এটি শ্রবণ দর্শনে সহায়তা করে, আলোর প্রতিবর্তনকে নিয়ন্ত্রণ করে, অক্ষিগোলকের বিচলনকে নিয়ন্ত্রণ করে। 1-4 কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 16 হলে সেই উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস এবং পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? এখানে একটা পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা, আগে জানতে হবে যে পাতার কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে একটি নিউক্লিয়াসের মধ্যে প্রত্যেক যে জোড়া নিউক্লিয়াস সেগুলো জোড়াই থাকবে না, একটি করে থাকবে। ডিপ্লয়েড মানে দুটো করে থাকবে, ট্রিপ্লয়েড মানে 3টি করে থাকবে। তো এখানে পাতার কোষ সবসময় ডিপ্লয়েড হয়, পাতা, মূল, কাণ্ড এগুলোর ক্ষেত্রে ডিপ্লয়েড হয়। তো ডিপ্লয়েড অর্থাৎ 2n = 16, তাহলে সেই উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস যেটি হবে, নির্ণীত নিউক্লিয়াস কি 3n। 3n হলে তাহলে 2n = 16 হলে n = 8, তাহলে 3n = 8 3 24, তাই অ্যান্সার হবে 24। এটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। এবং পরাগরেণু কত হবে? পরাগরেণু সবসময় হ্যাপ্লয়েড হয়, এই পরাগরেণু সবসময় হ্যাপ্লয়েড হওয়ার জন্য 8, তাহলে অ্যান্সার হবে, এই যে গয়েরটা অ্যান্সার হবে 24 ও 8। এখানে এটা ভুল লেখা আছে, এটা বাদ দাও, এই চারটা অপশন এখানে 24 8। এরপর 1-5 কোরকোদ গম মিলবে ইস্টের সঙ্গে, দ্বিবিভাজন মিলবে অ্যামিবার সঙ্গে, এবং খণ্ডীভবন মিলবে স্পাইরোগাইটাসের সঙ্গে, তাই অপশন খ হবে অ্যান্সার। পরের পেজ, প্রদত্ত কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয় হবে পরাগরেণু সুস্বাদু হয়।
তো পরাগরেণু নিশ্চয়ই পতঙ্গরা পরাগরেণুকে খেতে আসে না, তাই পতঙ্গরা মকরন্দ সংগ্রহ করতে আসে এবং ফুল বড় আকৃতিরও হয়, কিন্তু মকরন্দ সংগ্রহ করতে পাখিরা আসে না। তো সেক্ষেত্রে কয়ের অপশানটা এই যে বড় আকৃতিটা হলেও কিন্তু পরেরগুলো পতঙ্গ পরাগীকে নির্দেশ করে। আর গর্ভমুণ্ড আঠালো অমসৃণ হয়, এটাও পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে। আঠালো প্রকৃতির হলে পতঙ্গের গায়ে যে পরাগরেণুগুলো লেগে গেছে সেগুলো গর্ভমুণ্ডে সহজে লেগে যেতে পারে। আর পরাগরেণুগুলি হালকা ও উজ্জ্বল হয়, এটা বায়ুপরাগী ফুলের হালকা ও ক্ষুদ্র হয়, এটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। অপশান এই পরাগরেণু সুস্বাদু হয়, এটিই হবে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়, এটা একটা পক্ষী পরাগী ফুলের। এরপর প্রদত্ত কোন ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত 1:2:1 হয়? এক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা অ্যান্সার হবে, যার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত একই হয় 1:2:1। 1-8 প্রদত্ত কোনটি গোল এবং হলুদ বিযুক্ত মোটর গাছের জিনোটাইপ নয়? এক্ষেত্রে গোল এটাও কিন্তু মোটর গাছের একটা প্রকট বৈশিষ্ট্য, আর হলুদও কিন্তু প্রকট বৈশিষ্ট্য। সেক্ষেত্রে এখানে যদি অপশানগুলোকে দেখতে পাবে ক্যাপিটাল আর, স্মল ওয়াই। এর ক্ষেত্রে দেখাই যাচ্ছে ক্যাপিটাল আর মানেই কি গোলকে প্রকাশ করে, কিন্তু স্মল ওয়াই মানেই হলুদ নয়, এটা হচ্ছে সবুজকে। স্মল ওয়াই এটা সবুজকে নির্দেশ করে, তাই জন্য অপশান এটাই হবে। নাহলে বাকি সবগুলোতেই ক্যাপিটাল একটা করে আছে। তার কথার অর্থ হলো গোল হলুদ বাকি ক গ ঘ তিনটাতেই দেখাচ্ছে, কিন্তু কয়েকটা দেখাচ্ছে গোল এবং সবুজ, তাই জন্য অপশান ক হবে সত্য অ্যান্সার। এরপর 9 পিতা স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতা মাতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা কত? তাহলে স্বাভাবিক পিতা যদি হয়, এখানে বর্ণান্ধ বলছে, তাহলে একটা পিতার যে জিনোটাইপ হবে XC দুটোতেই প্লাস দিয়ে দেবে, XC প্লাস। আর ভুল বলা হলো, পিতার XC প্লাস আর একটা ওয়াই, পিতা সবসময় ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হবে। এবং মাতার বর্ণান্ধতার বাহক বলছে, তাই মাতার ক্ষেত্রে হবে XC প্লাস XC, শুধু XC, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বলেছে শুধু কন্যা সন্তান, অর্থাৎ পিতার ওয়াই ক্রোমোজোমের এখানে কোনো ভূমিকা ধরা যাবে। তো পিতার একটাই এক্স ক্রোমোজোম, সেটা ভালো, আর মাতার দুটো এক্স ক্রোমোজোম, যার একটা ভালো একটা খারাপ। তাহলে এবার ভাবো ভালো এক্স ক্রোমোজোম মাতার ভালো এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে তৈরি হবে ভালো সন্তান, আর পিতার ভালো সঙ্গে মাতার খারাপটার সাথে মিলিত হলেও সন্তানটা হয়ে যাবে বাহক। তাহলে এর ক্ষেত্রে বর্ণান্ধ কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা কিন্তু পুরোপুরি 0%, ঠিক আছে। এরপরে 1-10 মিলার এবং উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের যে অনুপাত ব্যবহার করেছিল সেটি হলো 2:2:1। মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন, এটা পরপর থাকতে হবে, এটা যখন সময় চেঞ্জ করে দেয় তখন মনে রাখবে হাইড্রোজেন 1, H2টা হচ্ছে 1। এরপর ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? সজ্জাক্রম কোনটা সঠিক? ইওহিপাস, মেসোহিপাস, মেরিচিপাস, প্লাইওহিপাস, ইকুয়াস। এটা পরপর, একেবারে পরপর। আধুনিক ঘোড়া ইকুয়াস, ইওহিপাস তো সব থেকে আদিম, মানে প্রথম সৃষ্টি হওয়া একটা হচ্ছে ধরো ছাগল টাইপের মতো বা বিড়ালের মতো, 30 সেন্টিমিটার মাত্র এর উচ্চতা হয়। তো এইভাবে অপশন ঘ। এরপর মৌমাছির ওয়াগল নৃত্য সম্পন্ন করে যখন খাদ্যের উৎস মৌচাকের থেকে 100 মিটারের বেশি হয়, 20 মিটারের বেশি হয়, 25 মিটারের বেশি হয়, 100 মিটারের কম হয়। ওয়াগল নৃত্য সম্পন্ন করে যখন খাদ্যের উৎস মৌচাকের 100 মিটারের বেশি হয়, ঠিক আছে। এখানে অপশান মনে রাখবে, এটা 75 থেকে 100 বা 100 মিটারের বেশি হয়ে গেলে তখন এটা ইংরেজি আড আকৃতির নৃত্য করে, সেটাকে ওয়াকটেল বা ওয়াগল নৃত্য বলে। যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো, অ্যান্সার বুঝতে না পারো, তাহলে মেসেজ করবে, আমি অ্যান্সার দিতে পারবো, অ্যান্সার দিয়ে দেবো, বা ফোন করেও বোঝানো যাবে। আমার ফোন নাম্বারটা 9932943934। পরের কোশ্চেন, প্রাণীর মৃতদেহ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়
পরিপোষক চক্রের এই ধাপকে বলা হয়, ঠিক আছে? অ্যামোনিয়াতে পরিণত হলে সেটিকে বলা হয় অ্যামোনিফিকেশন। নাইট্রেটে পরিণত হলে তখন তাকে বলা হয় নাইট্রিফিকেশন। আর নাইট্রেট থেকে যখন নাইট্রোজেনটা মুক্ত হবে তাকে ডিনাইট্রিফিকেশন বলা হয়। অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের কোন অংশের ক্ষতির সম্ভাবনা সর্বাধিক? অবশ্যই অ্যাসবেস্টোসিস রোগ হয়। অ্যাসবেস্টস কারখানাতে যারা কাজ করে শ্রমিকদের ফুসফুসের রোগ এটা একটা, এবং পরবর্তীকালে এই রোগটা এমফাইসিমা বা ফুসফুসের ক্যান্সারের দিকেও পৌঁছাতে পারে। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত বক্তব্যগুলি কোন প্রকার ইনস্টিটিউট সংরক্ষণের বৈশিষ্ট্য? যেমন এখানে বলেছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, বন্য প্রাণী হত্যা ও শিকার নিষিদ্ধ, বিলুপ্তপ্রায় প্রাণী স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে। তো এগুলো সব ক্ষেত্রেই দেখা যায় অভয়ারণ্যে। অপশন ক। জাতীয় উদ্যান রাজ্য সরকারের নয়, এটা কেন্দ্র সরকারের। চিড়িয়াখানা এটা মোটেও ইনস্টিটিউট সংরক্ষণ নয়, এটা একটা বাইরে থেকে নিয়ে আসে প্রাণীকে সংরক্ষণ করা হয়, তাই এটা একটা ইনস্টিটিউট সংরক্ষণ। আর বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কেন্দ্র বা রাজ্যের কোনোটাই নয়, এটার অ্যান্সার এটা হচ্ছে রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত থাকে। MAB ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অন্তর্ভুক্ত থাকে, রাষ্ট্রসংঘের অন্তর্গত এটা। তাই জন্য বলা হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণের এটা হবে অভয়ারণ্য। পরের 2 দাগের খ বিভাগ ড্যাশ হরমোনের প্রভাবে জীবদেহের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত হয়। অ্যান্সার হবে জিব্বেরেলিন। জিব্বেরেলিন এর প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটে, কারণ জিব্বেরেলিক অ্যাসিড এর উপস্থিতিতে আলফা অ্যামাইলেজ উৎসেচক তৈরি হয়। আলফা অ্যামাইলেজ উৎসেচক যে স্টার্চ থাকে উদ্ভিদের শস্যে, জলের উপস্থিতিতে এটাকে সরলে পরিণত করে, এবং স্টার্চ যখন গ্লুকোজে পরিণত হয় সেই গ্লুকোজ ভ্রূণ কর্তৃক গৃহীত হয়, শোষিত হয়, এবং ভ্রূণটি অঙ্কুরিত হয়ে শ্বসন প্রক্রিয়া চালায় এবং শক্তি অর্জন করে অঙ্কুরিত হয়, ঠিক আছে? এরপর লিঙ্গধর জনু ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। এটা হচ্ছে লিঙ্গধর এবং রেণুধর অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হলো জনুক্রম। জনুক্রম তোমাদের সিলেবাসে শুধু ফার্নির জনুক্রম দেখানো আছে, এটা সমস্ত জীবেদের ক্ষেত্রেই দেখা যায়, মানুষের ক্ষেত্রেও এটা দেখা যায়। মানুষের দেহ ডিপ্লয়েড, কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় হ্যাপ্লয়েড। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে পুনরায় আরেকটা সন্তান তৈরি হবে, সেই সন্তান হয়ে যাচ্ছে ডিপ্লয়েড। তো এইভাবে সেই সন্তানের আবার শুক্রাণু তৈরি হবে বা ডিম্বাণু তৈরি হবে। তো এইভাবে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিক আবর্তিত হয়। তারপরের কোশ্চেন, ড্যাশ রোগের অপর নাম খ্রিসমাস রোগ। অ্যান্সার হবে হিমোফিলিয়া বি। উটের আরবিসি সর্বাধিক ড্যাশ শতাংশ প্রসারিত হতে পারে? এটা 240% প্রসারিত হতে পারে। যখন একসঙ্গে অনেকটা জল একসাথে পান করে তখন সেই জল লোহিতক্ত কণিকার ভেতরে প্রবেশ করলে ডিম্বাকার লোহিতক্ত কণিকাগুলি, নিউক্লিয়াস বিহীন লোহিতক্ত কণিকাগুলি প্রসারিত হতে পারে 240%। ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস, এটা হচ্ছে সেকেন্ড নম্বরে আছে। প্রথম নম্বর হচ্ছে গ্রিনহাউস গ্যাস হিসাবে আছে 49% স্থান দখল করে আছে কার্বন ডাইঅক্সাইড, এবং 18% থাকে গ্রিনহাউস গ্যাস হিসাবে CH4 মিথেন। পরের কোশ্চেন 2.6, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় ড্যাশ অরণ্যে JFM ধারণাটি প্রথম সূত্রপাত হয়? এটা পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ির জঙ্গলে, আড়াবাড়ি, ঠিক আছে, আড়াবাড়ি বলা হয়। কে প্রথম প্রতিষ্ঠা করেছিল এটা? অজিত কুমার ব্যানার্জি। অজিত কুমার ব্যানার্জি প্রথম JFM এর দায়িত্ব পায়, এবং সেখানে বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে মানুষদের শাল জঙ্গল কেটে ফেলা থেকে বিরত করে এবং শাল জঙ্গলকে রক্ষা করে। তো সেটি JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামে পরিচিত হয়। পরের কোশ্চেন, বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। পাখির ডানায় পাখির ডানার পালকগুলোকে রেমিজেস বলে এবং লেজের পালকগুলোকে রেক্ট্রিসেস। এটি একটি ভুল। কি হলো জীবদেহের আকার, আয়তন ও পুষ্পজন স্থায়ী পরিবর্তন? এই অস্থায়ী পরিবর্তন, অবশ্যই একটু অস্থায়ী পরিবর্তন, সবসময় সেটা পরিবর্তন হতেই থাকে, তাই অস্থায়ী পরিবর্তন এটা একটা সত্য। অপুষ্প উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয় না, নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়, এবং
ফলে যেটি পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই ফিনোটাইপের সংকেত বহন করে। ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই ফিনোটাইপের সংকেত বহন করে, বুঝতে পারলে? ভিন্ন ভিন্ন জিনোটাইপ একটা ফিনোটাইপকে নির্দেশ করে, কিন্তু এটা ভুল দেওয়া হয়েছে। ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপ, না, এটা ভুল। এরপর মানুষের পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস। এটাও ভুল, এটা মেরুদণ্ডের সঙ্গে যুক্ত। কক্সিসটা পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তাই এটি একটি মিথ্যা। জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা, অবশ্যই সত্য। জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয় তার কারণ আমাদের বৃক্ক যেরকম দেহের সমস্ত দূষিত পদার্থকে এর বাইরে বের করে দেয় এবং দেহকে শুদ্ধ করে, সেরকমই প্রকৃতির সমস্ত দূষিত পদার্থ, গৃহস্থালির বর্জ্য পদার্থ, রেশন পদার্থ, যেগুলোকে যেগুলোকে পুকুরের পরে দেখা যায় বৃষ্টির জলের সঙ্গে ধোয়া হয়ে এবং জীবাণু দ্বারা বিয়োজিত করে মাটির সাথে মিশে যায় এবং পুরো পরিবেশকে জলাভূমি প্রকৃতির বৃক্ষ বলা হয়। কুসিং বর্ণিত রোগ হবে ACTH এর বেশি ক্ষরণ, কুসিং বর্ণিত রোগ হয়। এতে হাইট বেশি বাড়েনি, মুখমণ্ডল ফুলে যায়, বিভিন্ন রোগগুলো বিভিন্ন একসাথে প্রকাশ পায়, বুদ্ধিমত্তা কম হয়। এরপর কোষপাত অবশ্যই উদ্ভিদ সাইটোকাইন। বিটা থ্যালাসেমিয়া যেটি হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের ফলে ঘটে, কিন্তু 16 নম্বর ক্রোমোজোমের মিউটেশন হলে সেটা আলফা থ্যালাসেমিয়া বলা হয়। এরপর অ্যাসিটাইল কোলিন, যেটি হলো একটি নিউরোট্রান্সমিটার। এর মাধ্যমে উদ্দীপনা এক নিউরন থেকে পরবর্তী নিউরনে স্থানান্তরিত হয়। এরপর নিউম্যাটিক অস্থি হলো পায়রার ক্ষেত্রে দেখা যায়, পায়রার অস্থির ভিতরে বাদাম জমা থাকে, একে নিউম্যাটিক অস্থি বলা হয়। এরপর এন্ডেমিক প্রজাতি হলো র্যাপটেসিয়া হলো এন্ডেমিক প্রজাতি। সব থেকে বড় ফুল যেটি হাতির মাধ্যমে পরাজিত করা হয়, ঠিক আছে, সব থেকে বড় ফুল হাতির মাধ্যমে। পরের এখানে বলা হয়েছে মটর বীজের সবুজ বর্ণ, মটর বীজের হলুদ বর্ণ প্রকট, কিন্তু বীজের সবুজ বর্ণ এটি হলো প্রজনন। মটর গাছের লম্বা কাণ্ড, এটাও প্রকট। মটর ফুলের বেগুনি বর্ণ, এটাও প্রকট। মটর বীজের গোল আকৃতি, এটাও প্রকট। তাই বিশ্বদৃশ্য হলো প্রথমে। 20 কোশ্চেন। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি প্রকৃতির চলন? দেখো, টিউলিপ ফুল পাহাড়ে যেখানে ঠান্ডা বরফ পড়ে সেই সমস্ত জায়গাতে জন্মাতে দেখা যায়। এর পাপড়িগুলো যখন সূর্যের লাইট বেশি হয় এবং তাপমাত্রা বেশি থাকে, তখনই কিন্তু এর পাপড়িগুলো খোলে। আর যখন তাপমাত্রাটা অধিক তাপ, এখানে বলে দিয়েছে অধিক তাপ, অর্থাৎ অধিক তাপে যখন খুলতিছে, তাই জন্য থার্মো মানে তাপমাত্রা, যেমন থার্মোমিটার তাপমাত্রা মাপা হয়, সেরকম তাপ মানে এখানে তাপমাত্রার প্রভাবে ফুল ফুললে তাকে থার্মো ন্যাস্টিক চলন, ফুল ফোটাগুলোই থার্মো ন্যাস্টিকের উপরে নির্ভর করছে, ন্যাস্টিক চলন। 2.21 পরবর্তী কোশ্চেন। খর্বধাবক কচুরিপানা, বক্রধাবক, এখানে স্ট্রবেরি অথবা মেন্থা, যে কোনো একটা লিখলেই হবে। খর্ব মানে আকৃতিতে ছোট কাণ্ড, যেটা কচুরিপানার ক্ষেত্রে দেখা যায়। বক্রধাবক অর্থাৎ কাণ্ডটা বেঁকে যায় ধনুকের মতো, এটা স্ট্রবেরির ক্ষেত্রে দেখা যায় এবং মেন্থার ক্ষেত্রে দেখা যায়। পরবর্তী কোশ্চেন। মানব দেহে সাইনোভিয়াল ত্বরণের অবস্থান লেখো। সাইনোভিয়াল ত্বরণ অবস্থান করে দুটো অস্থি সন্ধির মধ্যবর্তী স্থানে, যেমন আবার হাঁটুতে থাকে, কুনুইয়ে থাকে, অস্থি সন্ধির মধ্যবর্তী স্থানে। বয়সকালে এই সাইনোভিয়াল ত্বরণটাই নষ্ট হয়ে যায় বা কমে যায়, তখন কি দেখা যায়, বা তৈরি হতে পারেনি, তখন কি দেখা যায় যে দুটো হাড়ের মধ্যে ঘর্ষণ লাগে এবং প্রচন্ড ব্যথা অনুভূত হয়। তখন এই রোগটাকে বলা হয়
রিউম্যাটয়েড আর্থারাইটিস। রিউম্যাটয়েড আর্থারাইটিস। পরবর্তী কোশ্চেন, মানব বিকাশের কোন সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? মুখ্য বৃদ্ধিকাল সবথেকে বেশি বৃদ্ধি ঘটে, দ্রুত বৃদ্ধি ঘটে বয়সন্ধিকালে। বয়সন্ধিকালের সময়কাল কত? বয়সন্ধিকালের ক্ষেত্রে বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা থাকে, তবে বয়সন্ধিকাল এটা 19 পর্যন্ত বা কোনো কোনো বই 21 পর্যন্ত দেওয়া আছে, 11 থেকে বা 9 থেকে 21 পর্যন্ত, বা কোনো কোনো বই 24ও দেওয়া আছে আবার। বয়সন্ধিকাল। সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে এবং সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। ঠিক আছে, সমবৃত্তীয়র কথা এখানে বলছে, অভিসারী অর্থাৎ অঙ্গগুলি সব ভিন্ন ভিন্ন জীব থেকে উৎপত্তি লাভ করছে, মানে অঙ্গগুলো সবকিছু ভিন্ন ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন জীব থেকে উৎপত্তি লাভ করছে, কিন্তু তারা একই পরিবেশে আসার জন্য তাদের একই রকমের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা গেছে। যেমন পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা, সবাই ভিন্ন ভিন্ন জীব থেকে উৎপত্তি, কিন্তু তাদের সকলেরই ডানা ওড়ার কাজ করছে। এটাকে অভিসারী বিবর্তন বলা হয়, আর এগুলো হচ্ছে সবাই সমবৃত্তীয় অঙ্গ। এরপর তিনটি বিষয়ের অন্তর্গত দূষণ, অতিব্যবহার, জীববৈচিত্র্য হ্রাস, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। এক্ষেত্রে দূষণ এর ফলে জীববৈচিত্র্য হ্রাস হয়, অতি ব্যবহারের ফলেও জীববৈচিত্র্য হ্রাস হয়, এবং বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলেও জীববৈচিত্র্যের হ্রাস হয়। বাইরে থেকে যদি কোনো বিশেষ প্রজাতি, যেমন ধরো তেলাপিয়া মাছ বা মাগুর মাছ, এগুলো দেশীয় প্রজাতিগুলোকে ধ্বংস করে। ইটাই রোগটির জন্য দায়ী দূষকের নাম কি? ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের প্রভাবে ইটাই হয়। আরো কিছু জেনে রাখতে হবে এখানে, পারদের প্রভাবে মিনামাটা এবং সিসার প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়। তো এগুলো হলো সমস্ত 1 নম্বরের কোশ্চেন। এছাড়াও তোমরা একটু দেখে নেবে, যদি 2 নম্বরের কোশ্চেন কারো কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারো। আমার ফোন নাম্বার বলে দিচ্ছি, 9932